দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবডোমিনাল পেইন বা পেটের ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এম এ মান্নান 1956 সালে জুন মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে যুক্তরাজ্য থেকে উচ্চতর MRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে অ্যাবডোমিনাল পেইন বা পেটের ব্যথা, অনেক কারণ রয়েছে পেটে ব্যথার এবং জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় কিন্তু পেটে ব্যথা সবারই হয় কম বেশি। তো একটু জানতে চাইবো এই অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথার প্রধান কারণগুলো কি কি, যেটির সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে? আমাদের কাছে সাধারণত যত রোগী আসে তার আমরা 1/3 রোগী তারা এই পেটের ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। আর এই পেটের ব্যথা সাধারণ থেকে শুরু করে খুব ঝুঁকিপূর্ণ লাইফ থ্রেটানিংও হতে পারে আর কি। এখন সবটাই নির্ভর করে আর কি যে রোগীর বয়স, তারপরে ব্যথা অনসেট টাইপ, ডিউরেশন, অ্যাসোসিয়েশন, যেমন তার জ্বর হচ্ছে আছে কিনা, বমি হয়েছে কিনা, পায়খানা কেমন হচ্ছে, এ সবগুলো মিলে আমরা অ্যাসেস করি এই পেটের ব্যথা তার সাধারণ না কোনো ঝুঁকিপূর্ণ পেটের ব্যথা। আচ্ছা, তো দেখা যায় স্যার পেটে ব্যথা মানেই কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে সাধারণ রোগী যারা আছেন শুরুতেই মনে করে থাকেন গ্যাস্ট্রিকের ব্যথা বা গ্যাসের সমস্যা। আপনাদের কাছে যখন আসে স্যার কি কি ধরনের সমস্যা বা কমপ্লেইন নিয়ে আসছে রোগীরা? মানে তারা আগে থেকেই কিন্তু দেখা যায় যে স্যার ডায়াগনোসিস করে ফেলে অনেক ক্ষেত্রে যে গ্যাস্ট্রিকের ব্যথা, এবং তারা অলরেডি ওষুধও শুরু করে ফেলে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এখানে আমাদের একটা মানে ট্রেন্ড যেটা সাধারণত পেট ব্যথা হলে বলে গ্যাস পেইন অথবা গ্যাস্ট্রিক পেইন, এবং এটা প্রচলিতভাবে খুব চলছে আর কি। কিন্তু এতে যে আমরা কত ভুল করি, যেটা আমি বলতে চাইছি হচ্ছে যে পেটের ব্যথা কখনো কখনো যে রুগীগুলো গ্যাস পেইন মনে করে যে ওষুধগুলো খেয়ে ফেলে আর কি, তারপরে যদি তার ভালো না হয় আর কি, তখন আমাদের কাছে খুব একটা কঠিন অবস্থা হয়ে দাঁড়ায় আর কি। যেমন একজন পেশেন্ট তার বলতেছে আমার পেটে গ্যাস আটকে গেছে, আমার কাছে যখন আসলো আর কি তখন সে রীতিমতো 3-4 ঘন্টা দেরি করে ফেলেছে। আমি তার পেটে হাত দিয়ে দেখলাম যে না, টিপলে পারে কোনো ব্যথা পাচ্ছি না, কিন্তু তার শরীরটা ঘেমে গেছে, ভিজে অস্থির হয়ে গিয়েছে, তাতে মনে হচ্ছে তার অ্যাকচুয়ালি কোনো সিস্টেমের কোনো কিছু একটা হয়েছে আর কি। এই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে এই পেশেন্টটার লাইফটা খুবই থ্রেটেনিং, কেননা অনেক সময় দেখা যায় আমাদের হার্টটা সাধারণত যদি নিচের বর্ডার যদি ইনফ্রাক্ট হয়ে যায় তাহলে ব্যথাটা পেটে হতে পারে, ডিসকমফর্ট হতে পারে, এবং এই ক্ষেত্রে পেটটা নড়তে নাও পারে আর কি। তো এই ক্ষেত্রে যদি পেশেন্ট গ্যাস মনে করে ওষুধ খেয়ে বাড়িতে ওয়েট করে তাহলে ডিভাস্টেটিং কন্ডিশন। কাজেই যদি কখনো কারো এরকম একটা কন্ডিশন হয়, একটু আমি ইন্টারাপ্ট করব যে ঝুঁকিপূর্ণ পেটের ব্যথা সেটি বোঝার আসলে আমাদের সাধারণ দর্শকদের জন্য কি কি উপায় রয়েছে, কোনো উপায় আছে কিনা? শুধু পেটের ব্যথা না, যে কোনো ব্যথায় আর কি, পেট এবং বুকের কথা বলছে মেইনলি, যে ইন্টারনাল অর্গানের মধ্যে ব্যথা করছে, সমস্যাকে তাকে চিন্তা করতে হবে আমার এর সাথে আর কি আছে, মানে অ্যাসোসিয়েশন বলতে যে পেট ব্যথার সাথে আমার বমি হলো, আমার শরীরটা ঘেমে গেলো, আমি অস্থির হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, অথবা আমার পেট ব্যথা আছে এর সাথে আমার জ্বর আসছে, অথবা আমার এর সাথে পাতলা পায়খানা হয়েছে। তো এই জিনিসগুলো বলকে অ্যাসোসিয়েশন, এইগুলো দিয়ে আমরা মনে করবো এটা সাধারণ না। যখন তাদের এই কন্ডিশন হচ্ছে তাদের দেরি না করে সঙ্গে সঙ্গে তার বিশেষজ্ঞ ডক্টর অথবা কোনো হাসপাতালে গিয়ে তার যাওয়া উচিত। ডক্টরও কিন্তু প্রথম পর্যায়ে জানবে না তার কি হয়েছে, তখন তাকে অ্যাসেস করবে, তার এজ দেখবে, তাকে তার হিস্ট্রি নেবে, তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, তাকে ফিজিক্যাল এক্সামিন করবে, কি পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে ধরা হবে কি। যেমন আপনাকে একটা কথা বলি, একটা ইয়াং মেয়ে আসছে আর কি, তার হয়তো 2-3 বছর আগে বিয়ে হয়েছে, সে ভালোই আছে, সে হঠাৎ করে সে প্রচুর তলপেটে ব্যথা নিয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই সে দাঁড়িয়েছিল, পড়ে গেল, এতটাই তীব্র ব্যথা। এখন সে যদি মানে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে না আসে কি হতে পারে, দেখা গেল যে যখন ডক্টরের কাছে আসছে তখন দেখা গেলো তার ব্লাড প্রেশার পড়ে গিয়েছে এবং ফ্যাকাশে হয়ে গিয়েছে আর কি। তার হিস্ট্রি নিয়ে দেখা গেল আর কি, তার গত মাসে মাসিকটা হয়নি আর কি,
তার মানে তার পেটের মধ্যে একটা টিউবার প্রেগনেন্সি হয়েছে, সেটা রাপচার হয়ে পেটের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার সমস্ত পেট ব্যথা শুরু হয়েছে। তো সুতরাং ইমার্জেন্সি সে বুঝতে পারবে যখন দেখা যাচ্ছে সে পেট ব্যথা বললো কিন্তু সে তো সাথে তার অনেক কিছু হয়ে গেল, তখন শুড নট ডিলে। একটা ছোট্ট একটা উদাহরণ আপনি বুঝতে পারছেন যে একটা ব্যথার সাথে যে জিনিসগুলো আছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, যেটি আপনি ইতিমধ্যেই বলে দিলেন যে আপনাদের কাছে রোগীরা গেলে ইনভেস্টিগেশনের মাধ্যমে নিশ্চিত হন যে কি ধরনের পেটে ব্যথা বা কি কারণে হয়েছে, কি কি ধরনের ইনভেস্টিগেশন এতে থাকে? ঠিক আছে, নির্ভর করে রোগীর হিস্টোরির উপরে আর কি নির্ভর করে। যেমন যদি একটা পেশেন্ট আসলো যে আমার পেটে ব্যথা হয়েছে, সাথে একবার দুবার বমি হয়েছে, একটু একটু জ্বর হচ্ছে, তখন আমরা রুটিনলি যেগুলো দেবো তাকে এমনি একটু পরীক্ষা করে দেখবো তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা, তার প্যানক্রিয়াটাইটিস হলো কিনা, তার বিলিয়ারি মানে কলিকের ব্যথা কিনা, অথবা সিম্পল গ্যাস্ট্রিকের ব্যথা কিনা। সিম্পল গ্যাস্ট্রিকের ব্যথা অথবা এক্সারবেন্ট গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত জ্বর নিয়ে আসে, তার বমি হতে পারে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যদি বাকিগুলোর কথা চিন্তা করি আর কি, তখন আমরা তার মানে ফিজিক্যাল এক্সামিন করার পরেই আমরা সাধারণত তার একটা ব্লাড নিব, ব্লাডগুলো পরীক্ষা দেবো আর কি। সেটাকে সিবিসি, তার সাথে সিরাম ইলেকট্রোলাইট, সিরাম অ্যামালেজ, লিভার ফাংশন টেস্ট এগুলো দিতে পারি, এবং ইউরিনটাও পাঠাতে পারি তার সাথে আর কি। কারণ পেটের মধ্যে আমার কিডনিও আছে, সেখানে ইনফেকশনে ব্যথা হতে পারে আর কি। এই রিপোর্টগুলো এর সাথে একটা আলট্রাসোনোগ্রাম, কখনো কখনো আমরা পেটের এক্সরেও দাঁড় করে আমরা করি আর কি। এই জন্য পেটের কোনো মানে গ্যাস ফ্লুইড শ্যাডো আছে কিনা, অথবা এক্সট্রা কোনো গ্যাস পাচ্ছে কিনা, যেগুলো আমাদেরকে খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন দেয়। তো যেগুলো আমাদের ইমিডিয়েট দেবে সেটা হচ্ছে একটা পেটের এক্সরে, এই কিছু ব্লাড ইনভেস্টিগেশন এবং একটা আলট্রাসোনোগ্রাম। এগুলোর মধ্যে আমরা 95% ধরে ফেলতে পারবো আর কি তার কি কারণ হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে জিনিসটা তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো। তাহলে চিকিৎসাটিও তো নির্ভর করবে সেই কারণটার উপর। কারণটার উপর নির্ভর করবে আমার চিকিৎসা। আচ্ছা, কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন, কোন কোন কারণে সেটা একটু জানতে। যদি আমরা সবই নরমাল পেলাম এবং পেশেন্টকে মনে করলাম এটা এই পেট ব্যথা তার গ্যাসের জন্য আর কি, তাহলে আর পেশেন্টকে ভর্তি করার কোনো দরকার পড়ে না। হয়তো ইমার্জেন্সি কিছু চিকিৎসা শিখলাম, বাকিগুলো একটা পেশেন্টকে তাকে ছেড়ে দিলাম এবং তাকে কিছু অ্যাডভাইস করে দিলাম। যদি আমরা দেখছি তার বিলিয়ারি পেইন হচ্ছে, তাহলে আমরা দেখবো আর কি যে এটা তার পাথর দিয়ে হয়েছে কিনা, পাথরটা কোথায় আছে, কি আটকে গেছে কিনা, এবং এটা সার্জিক্যাল ইনভেস্টিগেশন চাই কিনা, সেটাও আমরা ওই ইনভেস্টিগেশন ধরে ফেলতে পারবো আর কি। আর যদি তার প্যানক্রিয়াটাইটিস হয়, যেখানে আমাদের ব্যথার সাথে জ্বর থাকবে, খুব হাই লিউকোসাইট কাউন্ট থাকার সম্ভাবনা আছে, অ্যামালেজটা বেড়ে যাবে, লাইপেজ বেড়ে যাবে, এই ক্ষেত্রে পেশেন্টকে অ্যাডমিশন দরকার। কারণ এটা একটা আমাদের সিরিয়াস একটা অর্গান এবং এর অনেক কিছু হতে পারে আর কি, এটা লং রান। এই ক্ষেত্রে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, জানতে চাইবো যে ইমার্জেন্সি কি না সেটি আসলে রোগীরা বুঝবে কিভাবে, সেটি যদি একটু পরামর্শ দেন যে কখন আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পেটে ব্যথা নিয়ে যাওয়া উচিত। সাধারণত একজন বৃদ্ধ মানুষ, তার যদি পেটের ব্যথা হয় আর কি, এবং সে যদি বমি করে এবং ঘেমে যায়, তখন মনে করতে হবে যে আমার ডক্টরের পরামর্শ নিতে হবে। একটা বাচ্চা যদি কখনো সে প্রচুর চিৎকার করছে, বমি করছে এবং তার জ্বর আসছে, তখনও মনে করতে হবে সাধারণ পেটের ডক্টরের কাছে যেতে হবে। আর অ্যাডাল্ট যারা, তারা দেরি করতে পারে আর কি, যে আমার পেট ব্যথা হচ্ছে, ভালো হচ্ছে না, বেশ কয়েকবার বমি হয়ে গেল। এই যে গ্যাস পেইন বলছে, অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিচ্ছে, এটিকে আপনি কতখানি যৌক্তিক মনে করেন? কখন আসলে এটা খাওয়া উচিত? যদি কারো পেইন হচ্ছে এবং পেইনটা অত তীব্র না, হঠাৎ করে হয়নি, যেটাকে অনসেট আমরা বলি, হঠাৎ করে হয়নি, এবং সে মনে করলো তার গ্যাস হয়েছে, সেই হিসাবে ওষুধও খেলো এবং দেখা গেলো আস্তে আস্তে তার ব্যথাটা কমে যাচ্ছে, কোনো বমি তার হলো না, অথবা তার যেগুলো জ্বর অথবা পাতলা পায়খানা অথবা শরীর ঘামা দুর্বলতা হলো না, তখন সে এটাকে কন্টিনিউ করতে হবে, ওয়েট করতে পারে আর কি। স্যার, তাৎক্ষণিকভাবে এই জাতীয় পেটে ব্যথার সমস্যা যদি কারো হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে কি করণীয়, একদম প্রাথমিক চিকিৎসাটা আমি স্যার একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, যদি আপনি এটাকে গ্যাস পেইন অথবা গ্যাস্ট্রাইটিস মনে করেন আর কি, হ্যাঁ, এবং তার কোনো ডেঞ্জার পয়েন্টগুলো আপনার কাছে মনে না হয় আর কি, তাহলে পরে আপনি গ্যাস্ট্রিকের বই দিতে পারেন, সিরাপ দিতে পারেন, তার পেইন কমার জন্য আমাদের অনেক মেডিকেশন সেগুলো দিতে পারেন। কিন্তু আপনাকে এক্সক্লুড করতে হবে, এইটা হচ্ছে ভেরি বিগ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে এটা আপনার ওই ডেঞ্জার ডিজিজগুলো হয়নি। তারপরে আপনি তার মানে কিছু বললেন যে অ্যাসোসিয়েশন কিছু আছে, অ্যাসোসিয়েটেড কিছু আছে কিনা সেটি আগে দেখতে হবে, যে সাথে করে বমি বা মাথা ব্যথা বা কোনো সমস্যা, তারপরে আরো কিছু কথা বলছিলেন আপনি বোধহয়, কি সাথে ইয়েগুলো স্যার? যেটা বলছি তার এজটা কত আর কি, বয়স, অনসেট মানে কত তাড়াতাড়ি হঠাৎ করে হয়েছে কিনা আর কি। আচ্ছা, তারপরে
মানে তার বমি হয়েছে কিনা, জ্বর আসছে কিনা আর কি। এই বিষয়গুলো যদি সাথে না থাকে তাহলে খুব অরিড হওয়ার বা খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, প্রাথমিকভাবে একটু চেষ্টা করে দেখা যেতে পারে। হ্যাঁ, বিশেষ করে একটা মেয়ের কথা প্রথমে যে উদাহরণটা দিলাম আর কি, এটা ইয়াং বয়সে পেট ব্যথা, তার এরকম হলে পরে এটাকে সিরিয়াসলি নিতে হবে আর কি। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যাবডোমিনাল পেইন বা পেটের ব্যথা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো স্যার আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো কেটলবেলের আরেকটা মুভমেন্ট। এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে লেগসকে। এটা আমরা কম্বিনেশন করবো। কম্বিনেশনটা হচ্ছে স্কোয়াট অ্যান্ড সুমো স্কোয়াট। সুমো স্কোয়াডে হচ্ছে যে বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে মানে কোয়াডসটাকে আমরা করতে পারি, ফোকাস করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ডেড লিফটের যে বেনিফিটগুলো, সেই বেনিফিটগুলো আমরা পাবি। এবং সুমো স্কোয়াডের যে বেনিফিটটা সেটা হচ্ছে আপনার গ্লুটসের যে মাসলটা, সেই মাসলটা সবচেয়ে বেশি ডিফাইন হয়। আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, গ্লুটস যত বেশি স্ট্রং হবে, লেগসের মানে স্ট্রেংথ তত হবে, মানে বেশি হবে। এবং শুধু খালি লেগসের আবার একটা এটাও আমরা জানি যে লেগসের স্ট্রেংথ যত বেশি হবে, আপার বডির স্ট্রেংথ তার সেই পরিমাণ বেশি হবে। এখন আমরা দেখব যে কেটলবেলের মাধ্যমে কীভাবে লোয়ার পোর্শনের স্ট্রেংথটা আমরা ডেভেলপ আমরা করবো। এখন দেখি কীভাবে আমরা জিনিসটা করবো। ওকে সাদমান, আজকে দেখাবো আমাদের সাদমান। ওকে, প্রথমে আমরা শুরু করব হচ্ছে সুমো এর মাধ্যমে, স্কোয়াডের মাধ্যমে। আমরা কেটলবেলটাকে মাঝখানে ধরবো দুই হাতে। ওকে, নর্মাল স্কোয়াড করবো। ওকে, কোথায় থাকো? ওকে, এই স্কোয়াডটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে অ্যাট স্ট্রেচ আমরা 30 সেকেন্ড পর্যন্ত করবো। ওকে, 30 সেকেন্ড পর্যন্ত করবো। এখন জিনিসটা করবো একটু মানে যদি প্রথম দিকে হয় তাহলে স্লোলি করবে, কিন্তু আস্তে আস্তে ট্রাই করবো আমরা অ্যাটলিস্ট 30 সেকেন্ডে মিনিমাম 30 রেপিটেশন যাতে আমরা করতে পারি। যখন 30 সেকেন্ড হয়ে যাবে, দেন হোয়াট উইল ডু, আমরা যেটা করবো, আমরা উইল সুইং দ্য ওয়েট। সুইং উঠে গেল। তার মানে সেম পজিশনে আমরা বেসিক যে মোশনটা করি সেটাই। ওকে, নাও ডু নর্মাল স্কোয়াডস। ওকে, তার মানে ডান দিকে করছে, ডান হাতে নিয়ে ওয়েটটা নিয়ে তারপরে সে করছে। ওকে, যাচ্ছে। ওকে, ইয়েস, এটাও করবে 30 সেকেন্ড। ওকে, 30 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে, দেন সে কী করবে? ওকে, সুইং। ওকে, অল্টারনেটিভ হ্যান্ড। ওকে, নাও চলে যাবে দিকে, লেফট দিকে। তারপরে পুরো ফোকাসটা পড়বে লেফট সাইডে। ওকে, গো ফর 30 সেকেন্ডস। ইয়েস, গো। ইয়েস, এরপরে যখন হবে, ওকে, ড্রপ ডাউন, সুমো স্কোয়াড, গো। ওকে, এখন এভাবে যেটা করবে, ইটস এগেইন 30 সেকেন্ডস। ওকে, স্টপ। তাহলে কি হচ্ছে, প্রথমে সুমো করলো 30 সেকেন্ড, এরপরে রাইট হ্যান্ড 30 সেকেন্ড, লেফট হ্যান্ড 30 সেকেন্ড, এরপর আবার সুমো 30 সেকেন্ড। 2 মিনিটস হয়ে গেল। 2 মিনিট হয়ে যাওয়ার পরে আবার 1 মিনিট রেস্ট দেবেন। খেয়াল রাখবেন, আগে আমরা যে প্রোগ্রামগুলো দেখিয়েছি এগুলো কিন্তু সিরিয়ালি আসছে। এটা হচ্ছে একটা প্রোগ্রামের এক্সারসাইজ কিন্তু। সুতরাং আমরা যখন শেষ করবো, যে এক্সারসাইজগুলো শেষ করবো, প্রত্যেকটা এক্সারসাইজ যদি আপনি 2 মিনিটস 1 মিনিট করে করতে থাকেন, ইটস এ টোটাল প্রোগ্রাম। এই প্রোগ্রাম যদি আপনি মানে করতে পারেন, যেটা আমি বললাম 30 মিনিটসের মতো লাগবে, আপনাকে টাইম লাগবে, তাহলে যেটা কম্বিনেশন যেটা হচ্ছে মাস্কুলারিটি, ভাস্কুলারিটি অ্যান্ড কার্ডিওভাস্কুলারিটি, কিন্তু একসাথে আপনি পাবেন, বেনিফিটগুলো আপনি পাবেন। দর্শক, লিভার ডিজিজে যারা ভুগছেন তাদের কোনো খাবারে রয়েছে কিছু বাড়তি সতর্কতা। তাদের বিভিন্ন খাবার দাবার নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। কি খাবেন, কেন খাবেন? লিভার মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। দেহ প্রক্রিয়ায় যতগুলি কাজ হয় তার সব কিছুর সাথেই লিভার জড়িত। তাই সুস্থ থাকার জন্য আমাদের লিভারের যত্নের প্রয়োজন। গুড নিউট্রিশন আমাদের লিভারকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। লিভারের কোনো রোগ থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাদের দেহে শক্তি যোগানোর জন্য সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। লিভারের বিভিন্ন ধরনের রোগের মধ্যে হেপাটাইটিস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ইত্যাদি উল্লেখযোগ্য। লিভারের রোগগুলির মধ্যে যে সকল কারণ দায়ী করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেরিতে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে দেরিতে ওঠা, সকালবেলা ইউরিন পাস না করা, ব্রেকফাস্ট না করা, অতিরিক্ত ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার গ্রহণ, অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য। তাই খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এমন কোনো খাবার আমরা নির্বাচন না করি যা লিভারের উপরে অতিরিক্ত চাপ পড়ে। তাই খাদ্য নির্বাচনের সময় সহজপাচ্য অর্থাৎ সহজে হজম হয় এই ধরনের খাবার আমাদের নির্বাচন করা উচিত। তার মধ্যে সবজির ক্ষেত্রে যেমন আমরা পেঁপে, লাউ, ঝিঙ্গা এ ধরনের খাবার নির্বাচন করতে পারি।
অনেকেরই ধারণা লিভার ডিজিজের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন, কিন্তু আসলে সব ক্ষেত্রে এই ধারণাটি ঠিক নয়। প্রোটিন দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, কিন্তু লিভার ডিজিজের ক্ষেত্রে লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার কারণে লিভারে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় এবং তা ব্রেইনে এফেক্ট করে, ফলে হেপাটিক এনসেফালোপ্যাথি দেখা দেয়। লিভার ডিজিজে স্টেবল রাখার জন্য, লিভারকে স্টেবল রাখার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত। যেমন দৈনন্দিন খাদ্য চাহিদার 60 থেকে 70% আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে নিতে পারি। এর মধ্যে হোল গ্রেইন জাতীয় খাবার যেমন রাইস, পাস্তা ইত্যাদি নিতে পারি। 20 থেকে 30% আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে নিতে পারি। এর মধ্যে ভেজিটেবল প্রোটিন, অ্যানিমেল লিন প্রোটিন হতে পারে। 10 থেকে 20% আমরা ফ্যাট জাতীয় খাবার যেমন পলি আনস্যাচুরেটেড ফ্যাট হিসেবে আমরা বাদাম, মাছের তেল ইত্যাদি নিতে পারি। সারাদিন 8 থেকে 12 গ্লাস পানি আমাদের নেওয়া উচিত। তাছাড়া সারাদিনের খাবারে সোডিয়ামের চাহিদা কখনোই 1 থেকে 1.5 গ্রামের বেশি হবে না। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমাদের নেওয়া উচিত, কারণ এ সময় অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমে অসুবিধা দেখা দেয়। তাছাড়া লো ব্লাড কাউন্ট হতে পারে। ভিটামিন সি জাতীয় খাবার হিসেবে আমরা আমলকি নিতে পারি, কারণ এই ভিটামিন সি আমাদের ভেজিটেবলের আয়রন অ্যাবজর্পশনে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার আমরা নিতে হবে। তাছাড়া অ্যালকোহল জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে। এক্সেসিভ ক্যাফেইন ইনটেক অর্থাৎ চা, কফি সারাদিনে কখনোই 2 বারের বেশি হবে না। তাছাড়া অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ, আয়রন এবং ভিটামিন B3 গ্রহণ করা যাবে না। তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই লিভারের উপরে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে খেয়াল রেখে আমাদের খাবার নির্বাচন করতে হবে এবং শরীরকে সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে উচিত লিভারকে সুস্থ রাখা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। নরম বিছানায় শুয়ে থাকলে কোমরের ব্যথা বাড়ার আশঙ্কা বাড়ে, তাই সুস্বাস্থ্যের স্বার্থে বিছানা শক্ত ও সমান হওয়া ভালো। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। আমাদের দেশে শল্য চিকিৎসা, ক্যান্সার শল্য চিকিৎসাটা যেহেতু আমাদের সার্জনরা আগে থেকেই করতেন, এটা মোটামুটিভাবে করছেন, কিন্তু ডেডিকেটেড ক্যান্সার সার্জন ওই অবস্থাতে খুব বেশি তৈরি হননি বাংলাদেশে। আমাদের কেমোথেরাপি এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, কেমোথেরাপি যে ওষুধগুলো আমরা দিই ক্যান্সার চিকিৎসার জন্য, সেই ওষুধগুলো বাংলাদেশেও কিছু ওষুধ তৈরি হচ্ছে, বিদেশ থেকে কিছু আসছে, কিন্তু ক্যান্সারের ওষুধের অনেক মূল্য। সরকার যদি তার উদ্যোগে একটি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি দিয়ে তৈরি করতে, হয়তো গরিব মানুষের জন্য এটা পাওয়া সহজলভ্য হতে পারত। সেটা বাংলাদেশে এখনো হয়নি, বাট হতে পারে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।